হ্যালো গাইজ, হাউ আর ইউ? হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। দেখো, আমি আজকে একটা ছোট ভিডিও নিয়ে তোমাদের কাছে আসলাম। ছোট না, অ্যাকচুয়ালি অনেক বড় হয়ে যাবে। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল যে দাদা, তুমি তো টিসিই মানে টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স লিমিটেডে এই কোম্পানিটা তো জব করেছো, তো তুমি যদি আমাদেরকে এই কোম্পানিতে কী ধরনের কোশ্চেন্স জিজ্ঞেস করেছিল তোমাকে এই সম্বন্ধে যদি কিছু তুমি একটু বলো, তাহলে আমাদের বেটার হয়। কারণ অনেকেই কর্পোরেটে যেতে চায়। তো যেহেতু এটা একটা প্রাইভেট কোম্পানি এবং আমার ক্যাম্পাসিংয়ে জব হয়েছিল, তো সেহেতু আমি এই পার্টিকুলার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা শেয়ার করিনি। মানে আমি যেগুলো করেছি সেগুলো বেসিক্যালি গভর্নমেন্ট জবেরগুলো করেছিলাম। আমার তো প্রাইভেট কোম্পানির প্রচুর এক্সপিরিয়েন্স আছে। আমি টিসিইতে জব করেছি, সেখানে আমার ইন্টারভিউ হয়েছে। আমি মেঘনাথ সাহায় পড়িয়েছি, সেখানে আমার ইন্টারভিউ হয়েছে। মেঘনাথ সাহায় কিন্তু আমার 1 ঘন্টার ইন্টারভিউ হয়েছিল। সো ইটস এ লং ইন্টারভিউ। টিসিইতেও যেমন তোমাদের বলবো আমি কি প্রসিডিওরে, বা টেকনিক্যাল ইন্টারভিউটা আমার 45 মিনিটসের হয়েছিল এবং নন টেক মোটামুটি 15 থেকে 20 মিনিটের ইন্টারভিউ হয়েছে। তো এই ধরনের ব্যাপার। তারপরে আমি ইরকনে গেছিলাম। ইরকন একটা পিএসইউ, সেখানে আমি কল পেয়েছিলাম। তো সেইখানে আমার হয়নি, বাট ইন্টারভিউতে কী কী কোশ্চেন জিজ্ঞেস করেছিল আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। আর আর ইরকন গেছিলাম। হ্যাঁ, এই 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 আর প্রাইভেট কোম্পানি বলতে হ্যাঁ, আর একটা জায়গায় আমি পরীক্ষা দিতে গেছিলাম। সেটা হচ্ছে তোমাদের দেখবে একটা ওই ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বলে একটা কলেজ আছে। হ্যাঁ, ওই কলেজে না, ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং না, না, টেকনো ইন্ডিয়ার মেনটা যেটা, টেকনো ইন্ডিয়ার যে মেন কলেজটা যেটা হচ্ছে তোমার ওই সল্টলেকে আছে, সেখানে আমি গেছিলাম। সেখানেও আমার হয়নি সিলেকশনটা। ঠিক আছে, সেখানে আমার সিলেকশন হয়নি। তো মানে মেঘনাথ স্যার আগে বেসিক্যালি আমি ওখানে ইন্টারভিউ দিতে গেছিলাম। তো সেখানে আমার সিলেকশনটা হয়নি। তো সেটাও একটা ইন্টারভিউ আছে। তো এই ধরনের ইন্টারভিউগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব বেসিক্যালি। আমাকে একটু সময় দাও, আস্তে আস্তে আমি প্রত্যেকটা জিনিসই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমি এই টিসির ইন্টারভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, টিসির ইন্টারভিউটা হয়েছিল আমার 2015 সালে। ঠিক আছে, তো বুঝতেই পারছো যে 2015 ইজ লং ব্যাক, মানে অনেক দিন আগে। আমার সব কোশ্চেন্সগুলো মনেও নেই, তাও আমি কিছু কোশ্চেন্স তোমাদের জন্য মনে মনে করে লিখে রেখেছি। তো সেই জন্য আমার একটু সময় লাগছিল, কারণ আমি মনে করছিলাম বলে। এইচআরের কোশ্চেন্স যেগুলো আমি ডিসকাস করব সেগুলো আমার মনে আছে, কিন্তু টেকনিক্যাল কোশ্চেন্স আরও করেছিল, সেগুলো আমার মনে পড়ছে না। তো যেগুলো মনে পড়ছে না ওগুলো আমি স্কিপ করে দিলাম। তুমি ধরে নাও যা কোশ্চেন্স আমি বলবো তারও 20-30% বেশি কোশ্চেন্স আমাকে করেছিল। এবার যখন তোমাকে আমি কোশ্চেন্সগুলো বলবো, তুমি তখনই বুঝতে পারবে যে ওদের ইন্টেন্সিটিটা কীরকম। ওদের কিন্তু কোশ্চেন করার প্যাটার্নই আলাদা রকম। ঠিক আছে, তো সেটা তুমি বুঝতে পারবে। মানে এই গভর্নমেন্ট জবের যে কোশ্চেন্সগুলো হয় ওরকম না, একটু একটু আলাদা রকম কোশ্চেন্স হয়, তার কারণও আছে। এনিওয়ে, তো টিসির ইন্টারভিউ প্রথম থেকে একবার আমি শুরু করি। চলো, আমরা টিসির ইন্টারভিউ দেখি। টিসির ইন্টারভিউটা হয়েছিল হচ্ছে তোমার 2014-এর, আমি 4th ইয়ারে ছিলাম। 2014-এর শেষের দিকে হয়েছিল, এক্স্যাক্টলি মনে নেই নভেম্বর না ডিসেম্বর, আই ডোন্ট নো। তো ওই সময় একটা হয়েছিল এবং জয়নিং আমার মনে আছে এখনও, 3rd অগাস্ট আমাকে দিয়েছিল। হ্যাঁ, 3rd অগাস্ট 2015 আমাদের জয়নিং হয়েছিল, মানডে ছিল ওই দিন। তো যাই হোক, তো খুব তাড়াতাড়ি ওরা জয়নিংটা দিয়েছিল আর কি। তো টিসির ইন্টারভিউ হলো, তার আগে অনেকগুলো ইন্টারভিউ, মানে অনেকগুলো ক্যাম্পাসিং এসেছিলো, যেগুলোতে বেসিক্যালি আমার সিলেকশন হয়নি। যেমন তুমি বলতে পারো এমএন দস্তুর এসেছিলো, আমার এমএন দস্তুরে হয়নি, মানে রিটেনেই আমি আউট হয়ে গেছিলাম। আর একটা কোম্পানি এসেছিলো ফ্লোর ড্যানিয়েল তো সব ভালো ভালো ছেলেগুলোকে নিয়ে গেছিলো। তো আমার ফ্লোর ড্যানিয়েলও হয়নি। 10 থেকে 12 জনকে নিয়েছিল সিভিলের প্রথম দিকে, ফ্লোর ড্যানিয়েলও আমার হয়নি। তো তারপরে টিসি এসেছিলো, 3rd কোম্পানি ছিল টেকনিক্যাল, মানে আমি কিন্তু বলছি মানে টেকনিক্যালের, নন টেক না। নন টেক কোম্পানি তো অনেক এসেছিলো, টিসিএস হলো, তারপরে অ্যাক্সেঞ্চার এসেছিলো, আর কি কি এসেছিলো আমাদের সময় মনে হয় তোমার আইবিএমও এসেছিলো। তো এরকম অনেক কোম্পানি এসেছিলো, আমি নন টেকগুলো বলছি না, টেকের মধ্যে এটা 3rd কোম্পানি এসেছিলো আমাদের। ও আচ্ছা, এলএনটিও এসেছিলো। ঠিক আছে, এলএনটিতে আমি বসতে পারিনি, তার কারণটা হচ্ছে আমার চোখের পাওয়ারটা অনেকটা বেশি আছে। চোখের পাওয়ার ওরা বলে দিয়েছিল, ইফ ইউ হ্যাভ মোর দ্যান -4 দেন ইউ আর নট অ্যালাউড টু সিট ইন দ্য এক্সামিনেশন অফ এলএনটি। আর একটা জিনিস ছিল যে গার্লস আর নট অ্যালাউড ইন এলএনটি এক্সামিনেশন। এই দুটো ক্রাইটেরিয়া এলএনটি দিয়ে দিয়েছিল। ঠিক আছে, অতএব যেহেতু আমার চোখের পাওয়ারটা -4-এর থেকে বেশি, সেহেতু আমি এলএনটির ইন্টারভিউতে বসিনি। তার হিসাব মতো তাহলে প্রথমে এলএনটি গেল, তারপরে ফ্লোর ড্যানিয়েল গেল, তারপরে এমএন দস্তুর গেল। দিস টিসি ওয়াজ দ্য ফোর্থ কোম্পানি টু কাম ইন আওয়ার যাদবপুর ইউনিভার্সিটি ফর ক্যাম্পাস রিক্রুটমেন্ট। তো এখানে কি হলো, মোটামুটি তোমার ধরো 80 জনের মতো পরীক্ষায় অ্যাপিয়ার করেছিল, রিটেন পরীক্ষা। প্রথমে একটা রিটেন পরীক্ষা হয়েছিল, টোটাল 75 to 80 স্টুডেন্টস ওয়ার অ্যাপিয়ার। যাদের হয়নি তারা সবাই অ্যাপ্লাই করেছিল বেসিক্যালি ওখানে। তো তার মধ্যে
মোটামুটি সে, আচ্ছা প্রথমে বলে দিই, সেই যে পরীক্ষাটা হয়েছিল, দ্যাট পরীক্ষা এক্সাম ওয়াজ পিওরলি নন টেকনিক্যাল, মানে অ্যাপটিটিউডের কোশ্চেন ছিল। মোস্ট প্রবাবলি 50 কোশ্চেন্স ওয়ার দেয়ার অ্যান্ড 30 মিনিটস ওয়ার গিভেন টু আস। তুমি ভাবো 50 কোশ্চেন্স ওয়ার দেয়ার, অনলি 30 মিনিটস গিভেন টু আস। তার মানে তুমি বুঝতেই পারছো যে সবগুলো কোশ্চেন্স তুমি করতে পারবে না, কারণ কি অ্যাপটিটিউডের কোশ্চেন্স, ক্যালকুলেটার ওয়ার নট অ্যালাউড, ক্যালকুলেটার দেওয়া ছিল না, হাতে করতে হবে। সো ডেফিনেটলি ইট ওয়াজ নট এ ম্যাটার অফ জোক, 50 কোশ্চেন্স ইউ ক্যান নট অ্যাটেম্প্ট। তো ওখানে ইংলিশ আর অ্যাপটিটিউড দুটো ছিল আর কি। তো ইংলিশটা তুমি অবভিয়াসলি ফুল ট্রাই করার চেষ্টা করবে, কারণ কি ইংলিশে করতে সময় লাগে না। অ্যাপটিটিউডের কোশ্চেন যেমন ধরো রেলের কোশ্চেন ছিল, যে প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছে কত সময় লাগবে, বা ধরো এরকম একটা কোশ্চেন ছিল যে বোটের কোশ্চেন্সগুলো হয় না অ্যাপটিটিউড, বোট, রেলওয়ে, মিক্সচার, অ্যালিগেশনস, এই ধরনের কোশ্চেন্সগুলো ছিল। তো এই কোশ্চেনগুলো তো সব পড়া যায় না, তো আমি আগের থেকেই ধরে নিয়েছিলাম যে অ্যাজ অনলি 30 মিনিটস ওয়ার গিভেন অ্যান্ড আউট অফ দ্যাট 50 কোশ্চেন্স ওয়ার দেয়ার, আমাকে পুরো কোশ্চেনটা একবার পড়ে নিতে হবে। আমি পুরো কোশ্চেন পড়ে নিয়েছিলাম, যে কোশ্চেনগুলো ইজি ছিল সেগুলো আমি অ্যাটেম্প করে দিয়েছিলাম। ঠিক আছে, তো আমি এমন কোনো কোশ্চেন্স করিনি যেটাতে প্রচুর ক্যালকুলেশন আছে, বিকজ 30 মিনিটস 50 মার্কস, মানে 50টা কোশ্চেন, তুমি ভাবতেই পারছো, মানে এক একটা কোশ্চেনের জন্য 1 মিনিটও নেই। তো মানে এক একটা কোশ্চেনে 1 মার্কস করেছিল, এটা আমার বলে দেওয়া উচিত, মানে ইচ কোশ্চেন্স আর হ্যাভিং 1 মার্কস। তো তুমি বুঝতেই পারছো কোশ্চেন্সগুলো 1 মার্কসের, এবং 50, মানে 50টা কোশ্চেন্স 30 মিনিট। সো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। তো আমি সেই হিসাবে প্ল্যান করেছিলাম যে আমাকে শুধুমাত্র সেই কোশ্চেন্সগুলোই অ্যাটেম্প করতে হবে, যেই কোশ্চেনগুলো আমি জানি যে আমি পারবো, এবং আমাকে ফুল কোশ্চেন্সটা দেখতে হবে। এমন যেন না হয় যে পিছনে গিয়ে দেখবো যে কয়েকটা কোশ্চেন আমার ছুটে গেছে, মানে আমি দেখতেই পারিনি, কারণ কি পিছন দিকে বেসিক্যালি ওরা ইন্টেনশনালি কিছু কিছু সোজা কোশ্চেন দিয়ে দেয়। ঠিক আছে, তো আমার খুব ভালো হয়েছিল পরীক্ষাটা। মোটামুটি মনে হয় আমি 35-এর মতো অ্যাটেম্প করেছিলাম। আই ডোন্ট নো এক্স্যাক্টলি যে কতগুলো আমার ঠিক হয়েছিল, বিকজ দ্য নাম্বার ওয়ার নট গিভেন। মোটামুটি এক্সামটা হওয়ার, রিটেন এক্সামটা হওয়ার 1 থেকে 2 ঘন্টা পরে ওরা রেজাল্ট দিল, এবং রেজাল্টে মোটামুটি তোমার ধরে নাও 15 জনকে সিলেক্ট করেছিল। 15 মনে হয় 15 জনকে, হ্যাঁ। তো 80 থেকে ডাইরেক্ট 15তে নেমে গেল। 15 স্টুডেন্টস ওয়ার সিলেক্টেড অ্যান্ড দে আর কল ফর টেকনিক্যাল ইন্টারভিউ। ঠিক আছে, এবার এই টেকনিক্যাল ইন্টারভিউটা কিন্তু একটু টাফ হয়েছিল। টাফ এই কারণে হয়েছিল, তুমি বুঝতেই পারছো, প্রথমে যে রিটেনটা নিয়েছিল সেই রিটেনে কিন্তু কোনো টেকনিক্যাল কোশ্চেন ছিল না, অ্যাজ দেয়ার ওয়ার নো টেকনিক্যাল কোশ্চেন্স ইনভলভড ইন রিটেন এক্সাম। সো ইন ইন্টারভিউ দে ওয়ান্ট টু চেক আওয়ার টেকনিক্যাল নলেজ, দ্যাটস ওয়াই ইন্টারভিউ ওয়ার ডিফিকাল্ট। কিন্তু টেকনিক্যাল পার্সন একজনই এসেছিলেন, এটা আমার কাছে একটু সারপ্রাইজিং ছিল, যে টিসির মতো একটা বড় কোম্পানি একজনই টেকনিক্যাল পার্সন এসেছিলেন। যাই হোক, উনি যথেষ্ট নলেজেবল পার্সন ছিলেন। আই ডোন্ট নো কোথা থেকে এসেছিলেন, মেবি শিবপুরের ছিল হয়তো। কিন্তু উনি যথেষ্ট টাফ কোশ্চেন জিজ্ঞেস করেছিল। তো উনার কোশ্চেন্সগুলো নিয়ে এবার আমি ডিসকাস করি, আমি লিখে রেখেছি কোশ্চেন্সগুলো। তো তুমি দেখো কি কোশ্চেন প্রথমে আমাকে জিজ্ঞেস করেছে। হ্যাঁ, প্রথমে আমাকে জিজ্ঞেস করেছিল, আসার পরেই বললো যে বি সিটেড, আমি বসলাম। তারপরে উনি আমাকে জিজ্ঞেস করলেন যে বিষয় তুমি বলো, যে অ্যাক্টিভ আর্থ প্রেশার আর প্যাসিভ আর্থ প্রেশার যে আছে সে দুটো কী, সে দুটো তুমি একটা ছবি এঁকে আমাকে দেখাও। মানে বেসিক্যালি ইউ হ্যাভ টু টেল অ্যাবাউট অ্যাক্টিভ আর্থ প্রেশার অ্যান্ড প্যাসিভ আর্থ প্রেশার। আচ্ছা, দিস ইন্টারভিউ ওয়াজ কমপ্লিটলি ইন ইংলিশ। সো এখন আমি মেবি তোমাদের সাথে ইংলিশে একটু বেশি কথা বলবো, বিকজ দ্য ইন্টারভিউ ওয়াজ ইন ইংলিশ, পুরো ইংলিশে হয়েছিল। ঠিক আছে, এইচআর ইন্টারভিউ অ্যান্ড টেকনিক্যাল ইন্টারভিউ বোথ ওয়ান ইন ইংলিশ। সো ইট ইজ বেটার দ্যাট যেই অ্যাটমসফিয়ার বা যেই এনভায়রনমেন্টে আমি এক্সামটা দিয়েছিলাম, তোমরা ওই এনভায়রনমেন্টের একটা ফিল করো। অতএব তোমাকে কিন্তু ইংলিশটা একটু ভালো জানতে হবে যদি তুমি কর্পোরেট সেক্টরে যেতে চাও। ওখানে কিন্তু তোমাকে বাংলায় কোশ্চেন জিজ্ঞেস করবে না। তো বলেছিল অ্যাক্টিভ আর্থ প্রেশার আর প্যাসিভ আর্থ প্রেশার ড্র করো, ইউ ড্র দিস টু থিংস অ্যান্ড শো মি হোয়াট আর দ্য ডিফারেন্স, ইউ শো মি সাম এক্সাম্পল ইন হুইচ কেসেস অ্যাক্টিভ আর্থ প্রেশার উইল বি প্রিডমিনেন্ট, ইন হুইচ কেসেস প্যাসিভ আর্থ প্রেশার উইল বি প্রিডমিনেন্ট, এরকম করে বলেছিল। তো আমি এটা করতে পেরেছিলাম। তখন আমি থার্ড ইয়ারে ছিলাম, এবং যথেষ্ট, থার্ড ইয়ার না ফোর্থ ইয়ারে ছিলাম, এবং যথেষ্ট ভালো ছিলাম সয়েল মেকানিক্সে। সো এটা আমি পড়তে পেরেছিলাম। হ্যাঁ, নেক্সট কোশ্চেনটা আমাকে কী করেছিল, নেক্সট কোশ্চেন আমাকে করেছিল যে গ্রস আর নেট সেকশন ফেলিয়ারের ফর্মুলা বলো, ডিজাইন অফ স্টিল সেকশন। একটা ফর্মুলা আছে দেখবে টেনশন মেম্বারের জন্য, নেট সেকশন আর গ্রস সেকশন ফেলিয়ারের ফর্মুলাগুলো আমাকে বলো। আমি ফর্মুলা দুটো বলেছিলাম, খুবই ইজি কিন্তু ফর্মুলা, কোনো বেসিক্যালি ডিফিকাল্ট না। ফর্মুলাগুলো বলার পরে আমাকে বললো যে তুমি আমাকে গ্রস ফেলিয়ার আর নেট ফেলিয়ারের ছবি এঁকে দেখাও। ইউ ড্র, মানে ওখানে পেন খাতা থাকবে তোমার সামনে, ঠিক আছে, তোমাকে বলবে যে পেজের মধ্যে তুমি একটা ড্র করে দেখাও যে গ্রস ফেলিয়ার হলে কীরকম ফেলিয়ার হবে প্লেটটা, আর যদি নেট সেকশন ফেলিয়ার হয় তাহলে কীরকম ফেলিয়ার হবে প্লেটে। তো এটা আমিও পেরেছিলাম। ঠিক আছে, যেহেতু ডিজাইন অফ স্টিল স্ট্রাকচারের একদম বেসিক্স থেকে সেটা আমি পেরেছিলাম।
হ্যাঁ, নেক্সট কোশ্চেন আমাকে জিজ্ঞেস করেছিল ফুটিং আর ফাউন্ডেশনের মধ্যে ডিফারেন্স বলো। দেখো আমি তখন এটা বলেছিলাম যে স্যার দেখুন বেসিক্যালি মানে শ্যালো যেই ফাউন্ডেশনগুলো থাকে সেগুলোকে ফাউন্ডেশন না বলে ফুটিং বলে, আমি যতদূর জানি। আইসোলেটেড ফুটিং, কম্বাইন্ড ফুটিং, যেগুলো হচ্ছে শ্যালো ডেপথে থাকে, আর যেগুলো হচ্ছে পাইল ফাউন্ডেশন যেগুলো ডিপে চলে যায় সেগুলোকে ফাউন্ডেশন বলে। তো এই অ্যান্সারটা শোনার পরে উনি বললেন তুমি একদম ঠিক বলেছো, বাট আমি আরও ডিফারেন্স শুনতে চাইছি। আমি তখন স্যারকে বলেছিলাম স্যার এর থেকে বেশি ডিফারেন্স আমি একটু সময় নিয়েছিলাম, 5-6 সেকেন্ড ভেবেছিলাম, অ্যান্ড আফটার দ্যাট আই সেড স্যার আই ডোন্ট নো, আই নো অনলি দিস থিং দ্যাট ইফ ইট ইজ ইন শ্যালো দেন উই সে ইট ফুটিং, অ্যান্ড ইফ ইট ইজ ইন ডিপ দেন উই কল ইট ডিপ ফাউন্ডেশন। তো বললো ওকে। আচ্ছা, হ্যাঁ, নেক্সট কোশ্চেন হি আস্কড মি ওয়াজ টেল মি দ্য ডিফারেন্স বিটুইন তারজাকি অ্যান্ড স্কেমটনস থিওরি ইন বিয়ারিং ক্যাপাসিটি। তো সেই সময় আমার যেটা কোশ্চেনটা অ্যান্সারটা মনে এসেছিল, আমি যেটা বলেছিলাম যে স্যার অ্যাজ পার তারজাগি ইফ ডেপথ অফ ফুটিং ডিএফ ইজ গ্রেটার দেন বি উইথ অফ ফুটিং দেন ইট ইজ কল্ড ডিপ ফাউন্ডেশন, অ্যান্ড ইফ ডেপথ অফ ফুটিং ইজ লেস দেন বি then it is called shallow foundation. But in case of Skempton, if depth of footing is greater than 2.5 into B, then it is deep foundation. মানে there is a factor of 2.5 in Skempton theory. In Tarzagi's theory the factor was 1. এটা আমি বলেছিলাম যে ডিপ ফাউন্ডেশন আর শ্যালো ফাউন্ডেশনের ডিফারেন্সে দেখবে এগুলো ইজিলি অ্যাভেলেবেল আছে, খুব একটা ডিফিকাল্ট কিন্তু জিনিসটা নয়। তা আমি এরকমভাবে বললাম, তো উনি বললেন যে ইয়েস ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট, বাট ইউ টেল মি দ্য থিওরিটিক্যাল ডিফারেন্স, মানে কনসেপচুয়াল ডিফারেন্স। You are saying some statistical data. I am not asking statistical data. I am saying why 2.5 is being given in Skempton theory. There may be reason. থিওরির ডিফারেন্সটাও জানতে চাইছে। তো ভাই আমি কিন্তু জানতাম না, বেসিক্যালি আমি এখনও খুব একটা ভালোভাবে জানি তা নয়। তা আমি স্যারকে বললাম স্যার আই ডোন্ট নো দ্য এক্স্যাক্ট মানে বেসিক থিওরিটিক্যাল ডিফারেন্স বিটুইন দিস টু। আই অনলি নো দ্যাট দিস ইজ দ্য ডিফারেন্স, কি একটার ক্ষেত্রে মানে 1 ফ্যাক্টর না হয়, একটার ক্ষেত্রে 2.5 ফ্যাক্টর না হয়, ব্যাস। তো বললো ওকে। তারপরে কি জিজ্ঞেস করেছিল, হ্যাঁ তারপরে আমাকে জিজ্ঞেস করেছিল মানে বেসিক্যালি উনি একটা প্রপ ক্যান্টিলিভার ড্র করলেন, ড্র করে ওর মধ্যে দিলেন ইউডিএল। ঠিক আছে, প্রপ ক্যান্টিলিভার কি জানো তো, তোমাকে দেখাচ্ছি দাঁড়াও। এইরকম বেসিক্যালি, একটু ওয়েট করো, এইরকম বেসিক্যালি ছিল, দেখো এটাকে প্রপ ক্যান্টিলিভার বলে। তো এখানে প্রপ ক্যান্টিলিভার ড্র করে উনি আমাকে বললেন, মানে উনি ড্র করেছিলেন, উনি আমাকে বললেন যে তুমি আমাকে বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করে দেখাও। তো আমি ড্র করে দেখালাম। উনি বললেন তুমি আমাকে ডিফ্লেক্টেড শেপ ড্র করো এই ক্যান্টিলিভারে। তো এটাও আমি ড্র করলাম। যখন আমি এগুলো পারছিলাম তখন উনি কি বললেন জানো, তখন উনি আমাকে বললেন যে তুমি এই সাইডে মোমেন্ট কত হবে বলো। এই যে এখানে তো একটা মোমেন্ট হবে না, ধরো এরকম একটা জিনিস আসছে, এইটা হয় বিএমডি ডায়াগ্রাম মোটামুটি ধরে নাও, এরকম একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু থাকে। হ্যাঁ, প্রপটের এখানে 0 হবে এবং এখানে একটা ভ্যালু থাকবে, এটা নেগেটিভ থাকবে, এখান থেকে আস্তে আস্তে পজিটিভ হয়ে 0 হবে। তো উনি আমাকে বললেন যে এই ভ্যালুগুলো বলো, যে এইখানে নেগেটিভ কত হবে, এখানে পজিটিভ কত হবে। তো বেসিক্যালি তখন আমি এটা জানতাম না। তো আমি স্যারকে বললাম স্যার সরি আই ডোন্ট নো, আই হ্যাভ টু প্রুভ ইট। বলে হাউ ডু ইউ প্রুভ ইট। তা আমি বললাম যে দ্যাট টাইম কি স্যার আই উইল ডু মোমেন্ট ডিস্ট্রিবিউশন। তো উনি বললেন ক্যান ইউ প্রুভ ইট নাও। তো আই সেড ওকে স্যার ইউ গিভ মি টাইম আই উইল প্রুভ ইট। তো বললো নো নো নো, ইউ ডোন্ট নিড টু প্রুভ ইট। তারপরে উনি কী করলেন দেখো, উনি আমাকে প্রপটাকে বাড়িয়ে দিলেন, ওভারহ্যাং করে দিল, মানে এরকম দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও, এরকম করে দিল দেখো, মানে প্রপটের মধ্যে ওভারহ্যাং করে দিল, করে দিয়ে বলো এইটার তুমি বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স ডিফ্লেক্টেড শেপ দেখাও। এবার আমি তখন একটা ড্র করেছিলাম, আই রিয়েলি ডোন্ট নো যে তখন যেটা ড্র করেছিলাম সেটা ঠিক হয়েছিল কি না। তো যাই হোক, এইরকম কিন্তু কোশ্চেন্স ওনারা জিজ্ঞেস করেছিল আমাকে, মানে এখান থেকেই ঘুরিয়ে পেঁচিয়ে আরও অনেক কোশ্চেন্স করেছিল, আমার ঠিক মনে পড়ছে না। মানে ভ্যালু বলো, আমি বলছি স্যার আমি ভ্যালুটা এক্স্যাক্টলি আমার মনে, মানে বলছে প্রপে যে রিয়াকশানটা এসছে সেই রিয়াকশানে ভ্যালুটা বলো। এখন তো আমার মনে আছে, কিন্তু তখন আমি ওই জিনিসগুলো মানে মনে রাখতাম না, কলেজে ছিলাম বুঝতে পারছো না, বিটেকে। তো আমি ভেবেছিলাম যে ওগুলো দরকার পড়লে প্রুফ করে নিব। হ্যাঁ, বিভিন্ন রকম মেথড অফ কনসিস্টেন্ট ডিফরমেশন বা এগুলো দিয়ে প্রুফ করা যায়। আমি বলছি স্যার আই ক্যান প্রুভ ইট, ইউ গিভ মি টাইম আই ক্যান প্রুভ ইট বাই কনসিস্টেন্ট ডিফরমেশন। বলছে নো নো নো, ইউ ডোন্ট নিড টু প্রুভ ইট, ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস ফর্মুলাস। আমি বললাম স্যার আই 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 ডোন্ট নো, সরি আই এম সরি, এরকম বলেছিলাম। তো এটা হলো, তারপরে আর কি করেছিল, হ্যাঁ নেক্সট আমাকে কোশ্চেন, আমাকে একটা জিনিস দিয়েছিল, সেটা হচ্ছে তোমাকে একটা পোর্টাল ফ্রেম দিয়েছিল, পোর্টাল ফ্রেম। তো পোর্টাল ফ্রেমে সোয়ে অ্যানালাইসিস নিয়ে কিছু কোশ্চেন্স করেছিল, এক্স্যাক্টলি আমার মনে নেই বলে তোমাকে আমি ছবি এঁকে দেখাচ্ছি না। মানে কোশ্চেনটা পোর্টাল ফ্রেম এবং সোয়ে অ্যানালাইসিস রিলেটেড ছিল।
এক্স্যাক্টলি আমার এখন কোশ্চেন্সটা মনে পড়ছে না, সেই জন্য আমি তোমাকে বলছি না, মানে ভুলভাল বলে তো লাভ নেই, তো সেই জন্য আমি সেটা তোমাকে বলছি না। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী করে, দেখো কত কত ডিফিকাল্ট জায়গায় কোশ্চেনগুলো করেছিল কিন্তু, মানে জেনারেলি তোমার পিএসসি এই যে এত ডিফিকাল্ট কোশ্চেন জিজ্ঞেস করে না। হ্যাঁ, নেক্সট কোশ্চেন করেছিল যে প্লেন স্ট্রেস আর প্লেন স্ট্রেন মানে কী বোঝো বলো। এটা আমি তখন জানতাম, এটা আমি স্যারকে বলেছিলাম যে স্যার প্লেন স্ট্রেস এবং প্লেন স্ট্রেন মানে হচ্ছে বেসিক্যালি টু ডাইমেনশনাল হয়, মানে থার্ড যে ডাইমেনশনটা থাকে সেই ডাইমেনশনের স্ট্রেস যদি জিরো হয় তাহলে সেটাকে প্লেন স্ট্রেস কন্ডিশন বলবো, এবং থার্ড যে ডাইমেনশনটা আছে ধরো এক্স ওয়াই জেড, যদি জেড ডাইরেকশন যেটা আর কি, সেই ডাইরেকশানে যদি স্ট্রেন জিরো থাকে তাহলে ওটাকে আমরা প্লেন স্ট্রেন কন্ডিশন বলবো। তো উনি বললেন ঠিক আছে। আর কি করেছিল, হ্যাঁ এবার লাস্টের দুটো কোশ্চেন একটু কঠিন করেছিল। প্রথম কোশ্চেনটা আমাকে করেছিল হচ্ছে যে একটা ইন্ডাস্ট্রিয়াল শেড তুমি ডিজাইন করো, মানে ড্র করো। আমাকে একটা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংয়ের শেড ডিজাইন করতে বলেছিল। তো ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংয়ের শেড ডিজাইন করে ওর কম্পোনেন্টগুলো তুমি আমাকে বলো, মানে বলতে হবে কোনটা পার্লিন, কোনটা ব্রেসিং, বুঝতে পারলে না, কোনটা তোমার কলাম, তারপরে তোমার ধরো আরও কী কী থাকে, শিটগুলো, যে সাইড শিটগুলো থাকে সেগুলো। তো এই ধরনের কোশ্চেনটা উনি আমাকে, কোনটা হচ্ছে রাফটার, কোনটা হচ্ছে টপ রাফটার, কোনটা বটম রাফটার, কোনটা কি, এই ধরনের জিনিসগুলো উনি আমাকে বলেছিলেন যে তুমি আমাকে ক্রস সেকশন ড্র করে দেখাও। তো বেসিক্যালি আমি এটা দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। এটা আমি দেখিয়ে দিই কারণে দিয়েছিলাম কারণ কি আমাদের যাদবপুরে কিন্তু ওই ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংয়ের ডিজাইন হয়, তো এই ডিজাইন তো আমি অনেক করেছি, তো আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। যখনই আমি দেখিয়ে দিয়েছি উনি আমাকে বলছেন কি পার্লিন ডিজাইনের স্টেপসগুলো বলো। এবার ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার এমনি সত্যি ঘটনা হচ্ছে কঠিন, খুবই কঠিন, মানে আমার কাছে তো তখন কঠিন লাগতো। এবার ছোটোখাটো জিনিস আমরা পারতাম, মানে ছোটোখাটো মানে ধরো কানেকশানস, তারপরে ধরো তোমার কি বলবো ওই টেনশন মেম্বার, কম্প্রেশন মেম্বার, ঠিক আছে। এবার পার্লিন ডিজাইন, তারপরে তোমার যদি গ্যান্ট্রি গার্ডার, কেন গার্ডার, তখন আমি অত জানতাম না। তা আমি স্যারকে বলেছিলাম স্যার আই ক্যানট ডিজাইন পার্লিন। স্যারের রিপ্লাইটা কী ছিল, ইউ ইউ কান্ট ডিজাইন পার্লিন, ইটস এ বিম, নর্মাল বিম। আমি বললাম স্যার ইফ আই সে দ্যাট মে বি রং, সো ইটস বেটার দ্যাট আই 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 সে আই ডোন্ট নো। তো এটাই লাস্ট কোশ্চেন ছিল, এবং স্যার বললেন যে ওকে ওকে ইউ ক্যান গো নাও, উই উইল ইনফর্ম ইউ আফটার ফিউ আওয়ার। তারপরে কি হলো, আমি বাইরে গেলাম, পরীক্ষাটা মোটামুটি হয়েছিল, আমার মনে হয় না যে খুব ভালো হয়েছে, কেন জানি না। দে সিলেক্টেড মি, হ্যাঁ আমাকে সিলেক্ট করেছিল। টোটাল 4 পিপল ওয়ার সিলেক্টেড, 20 থেকে 4, 20 না মনে হয় একটু কম ছিল, 15 ছিল, হ্যাঁ আমি একটু বেশি বলছি, আমার এক্সাক্ট মনে হয় 12 থেকে 15 এরকম হবে। সো 20 পিপল ওয়ার সিলেক্টেড, সরি 4 পিপল ওয়ার সিলেক্টেড ফর এইচআর ইন্টারভিউ। এইবার তখন অলরেডি 7-8টা বেজে গেছে রাত্রিবেলা, মানে যখন আমার রেজাল্টটা দিল আর কি, 7-8টা বেজে গেছে। যাই হোক, তো খুবই টায়ার্ড বাট খুব ভালো লাগছে যে এইচআর ইন্টারভিউর জন্য সিলেক্টেড হলাম। তো এইচআর ইন্টারভিউতে আমাকে কী জিজ্ঞেস করেছে তার ইন্টারভিউটা শোনো। এইচআরেও যিনি ছিলেন তিনি অ্যাকচুয়ালি হি ওয়াজ ফ্রম সাউথ ইন্ডিয়া, মানে চেন্নাইয়ের। তো উনি তো হিন্দি কিছুই বোঝেন না, বাংলাও কিছু বোঝেন না। তো দ্য কমপ্লিট কনভারসেশন ওয়াজ ইন ইংলিশ। সো ইউ নিড টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, ঠিক আছে, ইন দিস কাইন্ড অফ কোম্পানিজ, স্পেশালি এইচআর ইন্টারভিউ দে উইল আস্ক ইউ ইন ইংলিশ, নো ডাউট অ্যাবাউট ইট, নো হিন্দি নো বেঙ্গলি, ঠিক আছে। প্রথমেই উনি আমাকে যেটা জিজ্ঞেস করলেন, মানে আমি না একটা ফাইল ক্যারি করছিলাম আমার ডকুমেন্টসগুলোর জন্য। তো ফাইলটা কি, আমি নর্মাল একটা ফাইল নিয়েছিলাম যেখানে ওই ফিতা দিয়ে বাঁধা ফাইলগুলো থাকে না, যেগুলো আমরা জেনারেলি ইউজ করি। তো জাস্ট বাই সিইং দ্য ফাইল, ওই স্যারটা যিনি ছিলেন আর কি এইচারে, উনি বললেন যে নিশ্চয়ই ডিসঅ্যাপয়েন্টেড মি, এত বড় একটা ইন্টারভিউ দিতে তুমি এসছো, ইউ শুড নট ক্যারি দিস কাইন্ড অফ লো কোয়ালিটি ফাইল। আমি মানে প্রথমেই ঘাবড়ে গেছি ওখানে, যে এরকম একটা জিনিস আমাকে বলে দিল। মানে উনি চাইছিলেন যে একটা ভালো ফাইল দেখবে থাকে যেখানে, মানে একটা ভালো কোয়ালিটির ফাইল উনি এক্সপেক্ট করেছিলেন আমার থেকে। এবার আমি তখন অত জানতামও না, এইচআর ইন্টারভিউ আমার ফার্স্ট তখন, তার আগে কোনো এইচআর ইন্টারভিউ দিইনি, 4th ইয়ারের স্টুডেন্ট, বুঝতেই পারছো। আর বাকিগুলো তো আমি মানে রিটেনই ক্লিয়ার হয়নি, ওই যে এলএনটিতে তো বসতেই পারিনি, এমএন দস্তুরও রিটেন ক্লিয়ার করিনি, ফ্লোর ড্যানিয়ালও রিটেনই ক্লিয়ার করিনি, অতএব ওখানে আমি এইচআর ইন্টারভিউ যাইনি। তো দিস ওয়াজ মাই ফার্স্ট এইচআর ইন্টারভিউ। এবার আমি ঘাবড়ে গেছি। তো যাই হোক, উনি একটু বকলেন, আমি ঘাবড়ে গেলাম, সেটা উনি বুঝতে পারলেন। বুঝতে পেরে তারপরে উনি একটু আলাদা রকম কোশ্চেন্স করলেন। উনি বললেন ওকে বি সিটেড, বি কুল, ডোন্ট ওয়ারি, উই অ্যাজ এ সিনিয়র ক্যান ডেফিনেটলি স্কোল্ড ইউ, এরকমভাবে উনি বলেছিলেন। আমি বললাম ইয়েস ইয়েস স্যার ডেফিনেটলি। সো উনি বললেন যে ফ্রম নেক্সট টাইম অনওয়ার্ড আই এম এক্সপেক্টিং ইউ টু হ্যাভ এ বেটার কোয়ালিটি ফাইল। বললাম ইটস ওকে। তারপরে উনি করলেন যে ইউ টেল মি
হোয়াট কাইন্ড অফ স্পোর্টস ইউ লাইক টু প্লে। তো তখন আমি টেবিল টেনিস খেলতাম না, আমি তখন শুধু ক্রিকেট খেলতাম, আমি ক্রিকেটের পুরো পাগল ছিলাম, মানে প্রচুর খেলতাম আমি ক্রিকেট, ঠিক আছে। উনি বললেন যে ওকে ইউ প্লে ক্রিকেট। তখন ক্রিকেট রিলেটেড কিছু কিছু কোশ্চেন্স আমাকে জিজ্ঞেস করেছিল, যেগুলো আমার বেসিক্যালি এখন মনে নেই, অতএব ওই নিয়ে বলে কোনো লাভ নেই। সো সাম ক্রিকেট রিলেটেড কোশ্চেন্স আমাকে জিজ্ঞেস করেছিল, এবং একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল আমাকে মনে আছে, হাউ লং ইউ ক্যান প্লে ক্রিকেট। তো আমি বললাম স্যার, ইফ ইউ গিভ মি ফ্রিডম আই ক্যান প্লে ক্রিকেট হোল ডে, আই এম সো প্যাশনেট অ্যাবাউট ইট। এইরকম কোশ্চেন্স উনি জিজ্ঞেস করেছেন। এবার আমি এটা বুঝলাম তিনি কেন জিজ্ঞেস করলেন, তোমাকে আমি এটা বলে দিই। টিসিইতে বেসিক্যালি, টিসিই হচ্ছে টাটা সন্সের একটা কোম্পানি, তো যেমন টাটা স্টিল আছে, টাটা জুসকো আছে, টিসি টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স লিমিটেড আছে, টিসিএস আছে, টাটা কনসাল্টিং সার্ভিসেস, এরকম করে প্রচুর টাটা আছে, টাটা মোটরস আছে, টাটা কেমিক্যাল আছে। তো সব টাটার না একটা প্রতি ইয়ারে অ্যানুয়াল একটা গেম হয়, এটা আমি জানতাম না তখন। বেসিক্যালি একটা গেম হয়, গেমে কম্পিটিশান হয়, সেখানে প্রাইজ দেয়, মানে টেবিল টেনিস আছে, ব্যাডমিন্টন আছে, ক্রিকেট আছে, ফুটবল আছে, সব সব হয়। তো সেখানে বিভিন্ন রকম, যেমন টিসিই থেকে কেউ সিলেক্টেড হয়, ওখান থেকে কেউ সিলেক্টেড হলো, এখান থেকে কেউ সিলেক্টেড হলো। তো এই ধরনের গেমগুলো হয়। তো ওরা বেসিক্যালি এই গেমগুলোতে খুবই, মানে যে সরকারিতে দেখবে এই ধরনের জিনিসগুলো হয় না কিন্তু। যেমন হ্যাপি আওয়ার, হ্যাপি আওয়ার কী সেটা তুমি প্রাইভেট কোম্পানির লোকজনদেরকে জিজ্ঞেস করলে ওরা বলতে পারবে। সরকারি কোনো কোম্পানির লোকজনকে তুমি জিজ্ঞেস করো হ্যাপি আওয়ার কী, ওরা বলবে ভাই এটা আবার কী জিনিস। বাট প্রত্যেকটা প্রাইভেট কোম্পানিতে হ্যাপি আওয়ার বলে একটা জিনিস থাকে। যাই হোক, সেই ধরনের জিনিসগুলো, স্পোর্টস, এই জায়গাগুলোকে কিন্তু টাটা, যিনি আছেন আর কি, রতন টাটা আমাদের, তখন উনি চেয়ারম্যান ছিলেন। আমি কাজ করতে যখন করছিলাম তখন সাইরাস মিস্ত্রি এসেছিলেন কিছুদিনের জন্য, আবার এখন তো চেয়ারম্যান টাটাই, তুমি জানো। তো যাই হোক, তো বেসিক্যালি ওই সময় রতন টাটাই ছিলেন। তো উনি এই ধরনের জিনিসগুলো খুব পছন্দ করতেন, এবং স্পোর্টস কালচার এইগুলো কিন্তু টাটাতে অ্যাটলিস্ট এর কিন্তু যথেষ্ট ইয়ে আছে, মানে যথেষ্ট তোমাকে অপরচুনিটি দেবে। তুমি যদি এদিকেও থাকতে চাও, তুমি কিন্তু এদিকে অনেক উপরে উঠতে পারবে, এবং ওদের যে সার্টিফিকেটসগুলো আছে সেগুলো যথেষ্ট মূল্য আছে। তুমি সেখান থেকে ভালো ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল লেভেলেও যেতে পারো। আমি জাস্ট বলে রাখলাম তোমাকে, এই হচ্ছে ব্যাপার। মানে পরে আমি ভিতরে গিয়ে দেখেছি যে ভালো টুর্নামেন্ট হয় ভাই, ওখানে প্রাইজ দেয়, মানে যেই ব্যাপার না। এবং চেয়ারম্যান, এমডি, ওনারা এসে প্রাইজ দেন, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো তুমি যদি ভালো হও স্পোর্টসে, এখানে তো বুঝতেই পারছো কম্পিটিশানটা বাইরের লেভেলের থেকে একটু কম হবে। সো তোমার যদি স্পোর্টসে ভালো থাকে তো তুমি এইসব জায়গায় যেতে পারো। আচ্ছা, এটা হলো। দেন হচ্ছে আর কি জিজ্ঞেস করেছিল, ও হ্যাঁ, আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল। উনি আমার সম্বন্ধে জিজ্ঞেস করলেন যে টেল মি অ্যাবাউট ইউর সেলফ। তা আমি বললাম যে স্যার, মাই নেম ইজ বিস্ময়, আই এম ফ্রম রায়গঞ্জ, রাইট নাও আই এম ডুইং মাই গ্র্যাজুয়েশন ইন যাদবপুর ইউনিভার্সিটি, অ্যান্ড ইন ফিউচার আই এম হোপ টু ওয়ার্ক উইথ ইউ গাইস। তো বললো যে রাইট নাও হোয়ার ইউ আর স্টেইং, ইন হোস্টেল অর ইন মেস। তো দ্যাট টাইম আই ওয়াজ ইন কোয়ার্টার, আমি বাবা মার সাথে ছিলাম। তাই আমি বললাম স্যার, মাই ফাদার ইজ ইন সিপিডাব্লিউডি, সো আই এম হেয়ার, স্টেইং হেয়ার ইন ডোভারলেন, গড়িয়াহাট। ইট ইজ জাস্ট নিয়ার বাই, সো অনলি 30 minutes রিকোয়ার্ড। আই এম ট্রাভেলিং বাই বাস, আই এম এ ডে স্কলার। উনি ওই সময় বললেন, সো ইউ আর স্টেইং, টিল নাও ইউ আর স্টেইং উইথ ইউর ফ্যামিলি। অবভিয়াসলি হায়ার সেকেন্ডারিও আমি বাড়িতে থেকেই দিয়েছি, এবং কলেজটাও আমি বাড়িতে থেকেই করছি। সো আই নেভার লেফট মাই ফ্যামিলি। আমি বললাম ইয়েস স্যার, আই ওয়াজ কমপ্লিটলি উইথ মাই ফ্যামিলি। তো তখন উনি জিজ্ঞেস করলেন যে বাট রাইট নাও ইউ হ্যাভ টু গো আউটসাইড, মেবি ইউ নিড টু গো অ্যাব্রড। তুমি ভালো করে জেনে রাখো, টাটা কোম্পানিতে কিন্তু তোমাকে অ্যাব্রড যেতে হতে পারে। তোমার জয়নিংয়ের আগে তোমার পাসপোর্ট না থাকলে তোমাকে জয়নিং দেবে না। ইউ শুড হ্যাভ এ পাসপোর্ট বিফোর ইউর জয়নিং ইন টাটা কোম্পানি। ওকে, সো টাটা কোম্পানিতে তোমাকে বিদেশে যেতে হতেই পারে। এটা খুব একটা বিশাল যে বড় সড়ো, আমাদের সাথে জয়েন করেছে এরকম বহু লোকে বাইরে আছে এখন, আমাদের সাথে জয়েন করেছে এরকম বহু লোকে এখনও বাইরে আছে। সো এটা বিশাল কিন্তু কোনো ব্যাপার না, মানে ইট ইজ ইজিলি অ্যাভেলেবেল। মানে ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রড, তাহলে তো কোনো ব্যাপারই না, তুমি রিকোয়েস্ট দেবে, ওরা তোমাকে বাইরে পাঠিয়ে দেবে। এবং এরকম হতে পারে তোমার ইচ্ছার বিরুদ্ধেও তোমাকে বাইরে পাঠাতে পারে। সো ইউ হ্যাভ টু গো দেয়ার, ইফ দে আক্স ইউ টু গো, ইউ হ্যাভ টু গো দেয়ার। সো উনি বললেন যে মেবি ইউ হ্যাভ টু গো টু গালফ কান্ট্রিজ ওয়ার সাম অফ আওয়ার প্রজেক্টস আর গোয়িং অন, সো ক্যান ইউ গো দেয়ার, ইউ আর ভেরি ইয়ং অ্যান্ড ইউ লুক চাইল্ড, এরকম আমাকে বলেছিল। ক্যান ইউ স্টে দেয়ার অ্যাওয়ে ফ্রম ইউর প্যারেন্টস। তাই আমি বললাম স্যার, সি রাইট নাও মাই সিচুয়েশন ওয়াজ সামথিং দ্যাট ফোর্স মি টু স্টে উইথ মাই প্যারেন্ট, এরকম আমি বলেছিলাম। বিকজ মাই ফাদার্স পোস্টিং ইজ ইন কলকাতা, তো বাই গড গ্রেস ফর্চুনেটলি আই এম উইথ দেম, বাট আদারওয়াইজ I have to stay alone. So once situation comes,
উই হ্যাভ টু অ্যাডপ্ট টু দ্য সিচুয়েশনস। আমি এরকমভাবে বলেছিলাম যে উই হ্যাভ টু অ্যাডপ্ট টু দ্য সার্কামস্ট্যান্সেস, অ্যান্ড নাও my first priority will be the job, definitely, because at some point of time after graduation everybody needs a job, and for the job, as a person, you go to outside, you have to go to outside. এরকমভাবে আমি অ্যান্সারটা দিয়েছিলাম। বাট তোমরা কীরকমভাবে অ্যান্সার ফ্রেম করবে তোমরা সেটা জানো। আমার তোমাদের কোশ্চেনটা বলার হচ্ছে মেন বক্তব্য। এবার এইচআরের কোশ্চেনের অ্যান্সার অ্যাকচুয়ালি তুমি নিজের মতো করে ফ্রেম করে নিও, ঠিক আছে? তো দিস কাইন্ড অফ কোশ্চেন্স, মানে এইভাবে আমি অ্যান্সার দিয়েছিলাম। তো উনি বলেন ওকে ওকে ওকে, লেটস সি। হ্যাঁ, ওনার কিন্তু তোমাকে বুঝতে দেবে না যে ওনার স্যাটিসফাইড হয়েছেন কি না। তারপরে কি করছে, লাস্ট কোশ্চেন আমাকে এটা করেছিল, লাস্ট কোশ্চেন, হ্যাঁ লাস্ট কোশ্চেন আমাকে এটা উনি করেছিলেন যে ইউ টেল মি ওয়ান থিং, দাঁড়াও একটা ফোন এসছে, you tell me one thing, say for example, some of your senior, not some of your senior, your immediate senior or many senior, actually copying our design, মানে টিসির ডিজাইন আর কি, অরিজিনাল ডিজাইন, অ্যান্ড সেন্ডিং ইট টু আদার কোম্পানিজ, অ্যান্ড ইউ হ্যাভ ফাউন্ড ইট, তুমি এটা জানতে পারলে, দেন হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে? ওই সময়টা আমি তোমাকে সিরিয়াসলি বলছি, এই যে হুইসেল ব্লোয়িং এই টাইপের জিনিস সম্বন্ধে কিন্তু আমার আইডিয়া ছিল না, আমি সত্যিই জানতাম না। এখন হলে তো হুইসেল ব্লোয়িং বলে একদম মানে টেকনিক্যাল টার্ম গুঁজে দিতাম ওর মুখে, বাট দ্যাট টাইম আই ডিডন্ট নো অ্যাবাউট হুইসেল ব্লোয়িং কী জিনিস, হুইসেল ব্লোয়ার কী, ইন্টারনাল হুইসেল ব্লোয়ার কী, এক্সটার্নাল হুইসেল ব্লোয়ার কী, কী রকম সমস্যা হয়, এগুলো সম্বন্ধে আমার কোনো জানা ছিল না। তো আমি বললাম স্যার, if this kind of situation is happening, I will inform to my senior. বলছি your senior is doing this. তখন আমি বললাম স্যার আই উইল ইনফর্ম টু হিজ সিনিয়র অলসো। বলে নো 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 নো, দের ইজ এ চেন, এভরিবডি আপ টু হায়ার লেভেল ইজ ইনভলভড ইন দিস, হোয়াট উইল ইউ ডু? দেন আমি এটা বলেছিলাম স্যার আই উইল মেল টু এমডি। এমডি ডেফিনেটলি করাপ্টেড হবে না, কারণ কি কোম্পানির এমডি। তো বললো ডু ইউ থিঙ্ক ইউর মেল উইল বি রিপ্লাইড অর সিন বাই দ্য এমডি? ডু ইউ থিঙ্ক দ্যাট টিসি এমডি ইজ হ্যাভিং দ্যাট মাচ অফ টাইম? আমি ভাবলাম সিরিয়াসলি আই ডোন্ট হ্যাভ, মানে আমি ভাবলাম যে না, টিসির এমডি হয়তো আমার মেল হয়তো দেখবে না। এবং উনি বললেন ডু ইউ নো, বিফোর গোয়িং টু এমডি ইউর মেল উইল বি ফিল্টার্ড ইন মেনি স্টেজেস, মানে এমডির কাছে মেলটা যাওয়ার আগে ওদের ফিল্টার হয় কিছু। তো ইন দ্যাট প্রসেস হোয়াট উইল হ্যাপেন ইউ নো, ইউর সিনিয়র মে কাম টু নো দ্যাট ইউ মেল দ্যাট, তোমার সিনিয়র হয়তো সেটা জেনে যাবে, বিকজ একটা বড় চেন না, দেন হোয়াট উইল ডু? তখন আমি এই কথাটা বলেছিলাম, আমার যেটা মাথায় এসেছিল, স্যার ইন দ্যাট কেস হোয়াট ক্যান আই ডু ইজ দ্যাট আই ক্যান ইনফর্ম মাই কলিগস, মানে আমার সাথে যারা আছে, আই ক্যান ইনফর্ম টু মাই কলিগস, because because if I am sharing this information to everybody, then what will happen if something happened to me, or if some people were trying to force me, then other may come up, কেউ না কেউ তো ভালো থাকবেই ভাই। হ্যাঁ, আমি এভাবে বলেছিলাম, জানি না কতটা ভালো হয়েছিল বা ঠিক হয়েছিল। তো আমার মনে হয়েছিল যে দে আর ঠিকঠাক স্যাটিসফাই হয়েছিল, যে আমি যে বলেছিলাম যে এই ইনফরমেশনটা আমি আমার কলিগদের মধ্যে শেয়ার করে দেবো, শেয়ার করে তখন আমি একটা মানে একটা বড় লোককে আমি জানিয়ে দেবো। বাট আমি কিন্তু এটা বলিনি যে আমি কোম্পানির বাইরের লোককে জানাবো, আই নেভার সেড দ্যাট। আমি বলেছিলাম আমার কোম্পানিতেই যে আরও আমার লেভেলের লোক আছে তাদের সবাইকে আমি ইনফরমেশনটা শেয়ার করে দেবো, দেখুন ওই ওই লোকগুলো এই কাজগুলো করছে। তো এটাই আমি বলেছিলাম। আর আমি একটা জিনিস হয়তো বলতে পারতাম যে স্যার আমি এভিডেন্স কালেক্ট করার চেষ্টা করব, ইফ ইউ আর কী বলবো, পয়েন্টিং সামওয়ান, মানে তুমি যখন কাউকে পয়েন্ট করছো, ইফ ইউ আর, ওটাকে কী বলে, মানে তুমি যখন কাউকে দোষারোপ করছো আর কি, অ্যাট দ্যাট টাইম ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ শুড হ্যাভ এ প্রপার এভিডেন্স এগেনস্ট হিম অর হার, আদারওয়াইজ কিন্তু তোমার প্রবলেম হবে। তো আমি এটা বলেছিলাম যে আমার ওই এভিডেন্স কালেক্ট করা দরকার, আর ওই সমস্ত ইনফরমেশনটা আমি সবাইকে শেয়ার করে দেবো। তো একটু বড়ই হলো ভিডিওটা, বুঝতেই পারছো বড় হওয়ার কারণও আছে। 30 মিনিট 45 মিনিটের টেকনিক্যাল ইন্টারভিউ, আবার ওদিকে এইচআর ইন্টারভিউ চলেছে তোমার 15-20 মিনিট ধরে, তো বড় তো হবেই। আরও কিছু কিছু কোশ্চেন্স ছিল যেগুলো আমি তো তোমাদের বলতেই পারলাম না। তো এনিওয়ে, এই ছিল আমার টিসির এক্সপিরিয়েন্স। নেক্সট কোনো দিন আমি মেঘনাদ শাহর এক্সপিরিয়েন্স এবং ওই ইরকনের যে এক্সপিরিয়েন্স সেটাও নিয়ে আসবো, ইরকনে আমাকে কী কোশ্চেন ধরেছিল, হোয়াই আই ফেল্ড ইন দ্যাট এক্সাম। আর ওই টেকনো ইন্ডিয়ার যে মেইন ক্যাম্পাসে আমার ইন্টারভিউ হয়েছিল সেটাও আমি একদিন তোমাদের সাথে শেয়ার করবো যে কী কোশ্চেন্স জিজ্ঞেস করেছিল ওখানে। হ্যাঁ, তো ওখানে বেসিক্যালি হয়নি, সেটা তো পিওর পলিটিক্স আমার মনে হয় টেকনো ইন্ডিয়ার ওটাতে, কারণ কি কোশ্চেন্স আমার যথেষ্ট ভালো হয়েছিল পরীক্ষা। তো যাই হোক, সেটা পরের কথা। কিন্তু কী কী কোশ্চেন্স জিজ্ঞেস করেছিল সেগুলো আমি তোমাকে বলবো।
তো চলো, অল দ্য বেস্ট। আজকে এখানেই শেষ করলাম, ভিডিওটা বড় হয়ে গেল, মনোযোগ দিয়ে শুনবে। তোমাদের যদি কর্পোরেট সেক্টরে যাওয়ার ইচ্ছা হয়, সেখানে কিন্তু একটু ডিফিকাল্ট কোশ্চেন জিজ্ঞেস করবে। আচ্ছা, আর একটা জিনিস আমি তোমাকে বলি, তুমি দেখবে টিসিই, টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স লিমিটেড, টিসিই কিন্তু বেসিক্যালি তোমার স্টিলের কাজ করে। সেই জন্য দেখবে আমাকে কোশ্চেনটাও বেশি স্টিল থেকে জিজ্ঞেস করেছে। সো ইট ইজ অলওয়েজ, ইউ রিমেম্বার দিস থিং, দ্যাট ইফ ইউ আর গোয়িং ফর এ জব, যে কোনো জব, অ্যাফকনসে দাও, হ্যাঁ, দেন তুমি যেতে পারো হচ্ছে ফ্লোর ডেনিয়েল, তুমি যেতে পারো টিসিই, তুমি অ্যাপ্লাই করতে পারো এম দস্তুর, তুমি অ্যাপ্লাই করতে পারো গ্যামন ইন্ডিয়া, ইন এনি প্রাইভেট কোম্পানি ইউ অ্যাপ্লাই, ইউ ফার্স্ট চেক দ্য জব প্রোফাইল, যে ওই কোম্পানিটা কী জব করে। যে জব সে করবে তোমাকে কিন্তু সেই রিলেটেডই কোশ্চেন বেশি জিজ্ঞেস করবে। মানে ইট ইজ অটোমেটিক্যালি সিন ফ্রম মাই ইন্টারভিউ দ্যাট দেয়ার মেইন ফোকাস ওয়াজ স্ট্রাকচার, স্টিল, আরসিসি থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করেনি। অল আর স্ট্রাকচার, স্টিল, সম, টু ফাউন্ডেশন, ফাউন্ডেশন তো সবখানে ইম্পর্টেন্ট, সেই জন্য এখান থেকে। না এনভো থেকে, না তোমার হাইওয়ে, এগুলো থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করেনি, বিকজ দে আর নট, দে ডোন্ট ডু দিস কাইন্ড অফ ওয়ার্ক। হাইড্রোলজি, ইরিগেশন, why they will ask you? Because they don't work in these sectors. মেইন ফোকাসটা ওদের থাকে হচ্ছে স্টিল ডিজাইন, স্ট্রাকচার আর আরসিসি, স্টিল ডিজাইন, স্ট্রাকচার আর সম। তো সেখান থেকেই বেশি কোশ্চেন জিজ্ঞেস করেছে। অ্যান্ড অ্যাজ ফাউন্ডেশন ইজ ইম্পর্টেন্ট ইন এভরি কেস, ফাউন্ডেশনটা যেহেতু সবখানে ইম্পর্টেন্ট, সেহেতু ফাউন্ডেশন থেকে জিজ্ঞেস করেছে। ওকে, তো আশা করি আমি তোমাদের উপকৃত করতে পারলাম, যারা আমাকে রিকোয়েস্ট করেছিল যে প্রাইভেট কোম্পানির বা কর্পোরেট সেক্টর ইন্টারভিউটা শেয়ার করতে। আশা করি তোমরা মানে উপকৃত হবে। আর দেখো, আরও যদি তোমাদের সিনিয়র থাকে, তাদের থেকে যদি তুমি কোনো কোশ্চেন জানতে পারো, জানবে। বাট আমার মনে হয় একটু কর্পোরেট সেক্টরের ইন্টারভিউটা আলাদা টাইপের হয়, একটু ইন ডেপথে চলে যায়, টেকনিক্যাল লাইনে বেশি যায়। আর তোমার ওই এইচআর ইন্টারভিউ তো হবেই হবে। সো ইউ বি প্রিপেয়ার ফর এইচআর ইন্টারভিউ। এবং আমি তোমাদের বলে দিই, ফাইনালি যে আমরা 4 জন সিলেক্টেড হয়েছিলাম, সেই 4 জনের মধ্যে 2জনকে নিয়েছিল এইচআর থেকে, 2জনকে নিয়েছিল, আর 2জনকে বাদ দিয়ে দিয়েছিল। সো 50% গেট রিজেক্টেড ফ্রম এইচআর ইন্টারভিউ। ওকে, চলো টাটা, অল দ্য বেস্ট, গুড নাইট।